ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, বগুড়ায় বিএনপি জনসভায় বললেন প্রধানমন্ত্রী। জনগণকে সতর্ক থাকার আহ্বান। ফুয়েল সংগ্রহে এখনও ভোগান্তি, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত। দাম বৃদ্ধি প্রভাব ফেলবে না মূল্যস্ফীতিতে, সংসদে বাণিজ্যমন্ত্রী। হামির উপসর্গে 24 ঘণ্টায় আরও 3 শিশুর মৃত্যু, দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। এসএসসি পরীক্ষা চলাকালে লোডশেডিং না করার নির্দেশনা সরকারের, কোনো দুষ্ট চক্র ব্যাঘাত ঘটাতে চাইলে ব্যবস্থা, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদের নামে মানুষকে বিভ্রান্ত করে দেশে গোলযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দেশবাসীকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদের সামনে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। বগুড়া থেকে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন সহকর্মী মতিউর রহমান। প্রধানমন্ত্রী হিসেবে ঘরের ছেলেকে বরণ করে নিতে প্রস্তুত ছিল বগুড়া। নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বগুড়া সফর তারেক রহমানের। তার সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা বৈশাখের খরতাপ এবং তীব্র গরম উপেক্ষা করে দুপুরের আগে থেকেই বগুড়া শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসতে থাকেন আলতাফুন্নেসা খেলার মাঠে। জনসভা শুরুর অনেক আগেই বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠ পরিণত হয় জনসমুদ্রে। রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে জনসভায় যোগ দেন নেতাকর্মীরা। সন্ধ্যা 6টার দিকে সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। উচ্ছ্বসিত জনতা তাকে অভিবাদন জানায়। তিনিও হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি সত্যিকার অর্থে সংস্কার চায়, আর তাই স্বৈরাচারের আমলে কেউ যখন সংস্কারের শব্দটি উচ্চারণ করার সাহস করেনি, বিএনপি তখন সংস্কারের জন্য 31 দফা দিয়েছিল। এই সংস্কার প্রস্তাব বিএনপি দেশের সামনে, জনগণের সামনে উপস্থাপন করেছিল। বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল, বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল সংস্কারের শব্দটিও তখন উচ্চারণ করেনি, স্বৈরাচারের ভয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে 31 দফা সংস্কার দিয়েছিল। কারণ আমরা দেখেছিলাম স্বৈরাচার বিগত 16 বছরে কিভাবে পরতে পরতে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, যারা জুলাই সনদ নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে তারা 71-এ দেশের অস্তিত্বেই বিশ্বাস করেনি, তাই তাদেরকে আর বিশ্বাস করা যায় না। বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যে দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? তাদেরকে বিশ্বাস করা যায় না। যেহেতু তাদেরকে বিশ্বাস করা যায় না, প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনা করার জন্য। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, কারণ তাদের অতীত ইতিহাস বলে দেয় যে কতবার দেশ স্বাধীনের পরে, দেশ স্বাধীনের আগে শুরু থেকে তারা কতবার চেষ্টা করেছে দেশের মানুষকে বিভ্রান্ত করতে। গুপ্ত ষড়যন্ত্রকারীরা আবার ষড়যন্ত্র শুরু করেছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই দেশ শহীদ জিয়া যুদ্ধ করে স্বাধীনতার ডাক দিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। এই দেশ বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের দেশ। এই দেশ যারা 1971 সালে স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের দেশ এই বাংলাদেশ। নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে বিএনপি ইতিমধ্যে কাজ শুরু করেছে জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের রায়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, জনগণকে সাথে নিয়ে বিএনপি তার নির্বাচনী ওয়াদা পূরণ করবে। প্রধানমন্ত্রী বললেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন করতে চায় সরকার, সেজন্য দেশবাসীকে সরকারের সঙ্গে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, গাবতলী, বগুড়া।
এর আগে বগুড়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। ন্যায় বিচারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আর একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো বিভেদ করা হবে না, বাংলাদেশে এমন বিচার ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রায় 2 দশক পর আজ পিতৃভিটায় যান তারেক রহমান। অংশ নেন ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচিতে। ঘোষণা দিয়েছেন 5 বছরের মধ্যে দেশের সকল নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার। সোমবার সকাল 6:10 ঢাকার গুলশানের বাসা থেকে সড়ক পথে নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর সঙ্গী প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা। বেলা 11টার কিছু আগে বগুড়ায় পৌঁছান তারেক রহমান। সেখান থেকে যান বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে। 11:15টার দিকে বগুড়া জেলা আইনজীবী সমিতির বহুতল ভবনের নামফলক উন্মোচন করেন। আশা করি ইনশাল্লাহ দ্রুত এই কাজগুলো সম্পন্ন হবে। এরপর বগুড়া সহ 7 জেলার ই-বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশে ন্যায়ভিত্তিক, আধুনিক এবং কার্যকর বিচার ব্যবস্থা গড়ে তুলবে বিএনপি। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। যে বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যবদ্ধ পাদপীঠ। পরে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 1টার দিকে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন ও হামরুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দুঃখজনকভাবে হলেও বিগত কয়েক বছর ধরে এই বাচ্চাদের জন্য এই হাম এবং রুবেলার টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি। যাদের দায়িত্ব ছিল এই কাজটি করা, তারা এই কাজটিকে সঠিকভাবে সম্পন্ন করেনি তাদের দায়িত্ব। তার ফলে দুঃখজনকভাবে অনেকগুলো শিশু প্রাণ ঝরে গিয়েছে। এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ। বিকাল 2:45টায় বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় ফ্যামিলি কার্ড গ্রহীতা 911 জনের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়। বাংলাদেশের 23টা উপজেলাতে আমরা এই মাসের ভিতরে 30 তারিখের ভিতরে আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব এবং ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে আমরা দেশে প্রায় 4 কোটি পরিবার আছে। আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম পরিবারের মায়েদের কাছে, গৃহিণীদের কাছে, নারী প্রধান যে আছে পরিবার, তার কাছে এই ফ্যামিলি কার্ড আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে। এরপর তারেক রহমান যান নিজ পৈতৃক বাড়ি বাগবাড়ি গ্রামের জিয়াবাড়িতে। এরপর নিজ হাতে মাটি কেটে বগুড়ার গাবতলী উপজেলার চৌকিরদহ খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজই ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন। দাম বাড়ানো দ্বিতীয় দিনেও কমছে না জ্বালানি তেল সংগ্রহে গ্রাহকদের ভোগান্তি। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে প্রতিদিনের মতো আজও তেল নিতে আসা যানবাহনে দীর্ঘ লাইন। দাম বাড়ানো ও বিপিসির বেশি সরবরাহের আশ্বাসের পরও ভোগান্তি না কমায় ক্ষুব্ধ গ্রাহকরা। এদিকে ডিপো থেকে বাড়তি তেল সরবরাহের নির্দেশনার পরও তেল না পাওয়ার অভিযোগ পাম্প মালিকদের। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর পেট্রোল পাম্পগুলোর প্রতিদিনের দৃশ্য এটি। জ্বালানি তেলের জন্য গ্রাহকদের 7 থেকে 8 ঘন্টার অপেক্ষা যেন অনেকটা নিয়মেই দাঁড়িয়ে গেছে। তাই তেল নিতে কেউ লাইনে আছেন ভোর 4টা, আবার কেউ তারও আগে থেকে। দাম বাড়ানোর পরেও সব পাম্পে মিলছে না তেল। গ্রাহকদের ভোগান্তিও কমেনি। তীব্র গরমের মধ্যে তেল নিতে লাইনে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। একদিকে বাড়তি দাম, অন্যদিকে ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা। অনেক ভোগান্তি ভাই, কাজ করতে পারতেছি না কিছু, সারাদিন যদি তেলই নেই ভাই, যার যার জব সেক্টর থেকে কাজ কীভাবে করবো ভাই? তাহলে দাম বাড়ানোর লাভটা হলো কি ভাই? তাহলে আগে দামে থাকতো, তাহলে আমরা সেল দিয়ে তেল নিতাম। ভোর 4:40 রওনা সিরিয়াল ধরছি হাতিরপুল থেকে, এখন বাজে 12:30। সপ্তাহে 2বার যদি সিরিয়ালে দাঁড়ান, আপনার কাজ তো দিক দিয়ে নষ্ট হচ্ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে না স্যার। সিরিয়াল ধরার পরে যদি ট্যাঙ্কি ফুল করে যেত তাহলে মনে হয় ভালো হতো আর কি। রাজধানীর সব পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত
বিস্তৃত। দাম বাড়লে লাইন কমবে এমনটাই আশা ছিল গ্রাহকদের, কিন্তু বাস্তবে তেমনটি দেখা যায়নি। দুর্ভোগের দ্রুত লাঘব চান তারা। মতিঝিল এলাকার ভিতরে 7টা-8টা পাম্প, মাত্র 4টা পাম্পে তেল দেয়। এই সিরিয়াল তো যাতাই রয়ে গেল, কিন্তু তেলের দাম ঠিকই 20 টাকা বাইরে গেল। কোথাও মজুদ হচ্ছে কিনা, কেউ চোরা কারবারি করতেছে কিনা, বাইরে পাচার হচ্ছে কিনা, এগুলো একটু নজরদারি করা দরকার। শুধুমাত্র দাম বাড়ায় দায় সারা কাজ করালে সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। তেলের দাম বাড়ার পরেও বাদেও এই 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল ধরে রোদ্রের ভিতরে তেল নিতেছি, তেলের দাম বাইরে লাভ হইল কি? অনেক কর্মঘণ্টা আমাদের নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে সবাই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা। সোমবার থেকে ডিজেল এবং পেট্রোল 10% আর অকটেন 20% বেশি দেওয়া হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এই নির্দেশনার কার্যকারিতাও মিলছে না। সব পাম্পে সমানভাবে তেল সরবরাহ না করলে এই সংকট কাটবে না বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। সরবরাহ চেইনটাকেই গভর্নমেন্ট বাধাগ্রস্ত করে রাখছে। এখন এই সরবরাহ চেইনটা যতক্ষণ ঠিক না করবে ততক্ষণ পর্যন্ত এই ভোগান্তি জনগণের কমবে না। এটা 500 টাকাও যদি লিটার করে, যার তেলের প্রয়োজন সে তেল কিনবে। গতকালকে সিদ্ধান্ত হয়েছে গভর্নমেন্টের যে পেট্রোল এবং ডিজেল 10-15%, অকটেন ডাইরেক্ট 20% বৃদ্ধি করার জন্য। এটা আজকে থেকে কার্যকর হওয়ার কথা, কিন্তু আজকে থেকে ওনারা এটা কার্যকর করেন নাই। আমি নিজেই আজকে 2টা গাড়ি পাঠিয়েছি, আমার একটা গাড়িতে তেল দিয়েছে, একটা গাড়ি খালি ফেরত আসছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান সংশ্লিষ্ট সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি তেলের দাম দেশে যতটুকু বেড়েছে তা মূল্যস্ফীতি ঘটানোর জন্য বড় কোনো উপাদান নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবুল মুক্তাদির। তিনি সংসদকে জানান, বিশ্ব বাজারের তুলনায় দেশে তেলের দাম খুবই পরিমিত পরিমাণে বাড়ানো হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হওয়া সংসদে রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, গোটা পৃথিবীতে জ্বালানি তেলের দাম যে হারে বেড়েছে সে তুলনায় বাংলাদেশে বেড়েছে সহনীয় পর্যায়ে। অর্থনীতির ভারসাম্য রক্ষায় বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশও একই নীতি অবলম্বন করেছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। মূল্যস্ফীতিটার সেইভাবে বৃদ্ধি পাবে না কেন, এটা একটু বোঝা দরকার। সারা পৃথিবীতে জ্বালানি তেলের মূল্য যে অনুপাতে, যে রেশিওতে বৃদ্ধি পেয়েছে, তার তুলনায় বাংলাদেশের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা নিতান্তই মডেস্ট। যদি আপনি পরিবহনের ক্ষেত্রে চিন্তা করেন, 200 কিলোমিটার একটা বাস রান করার জন্য তার কম বেশি 25-30 লিটারের মতো ডিজেল লাগে। এই 30 লিটার ডিজেলের ক্ষেত্রে 450 টাকার মূল্য বৃদ্ধি হয়েছে। এই 30 লিটার যদি আমি ট্রাকের পণ্য পরিবহনের জন্য হিসাব করি, এই 30 লিটার মূল্যের অভিঘাতটা পড়বে 10,000 কেজি পণ্যের উপরে। তার মানে এমনি শুনলেই যেটা মনে হয় যে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা যদি পরিবাহিত পণ্যের ইউনিটের ভিত্তিতে হিসাব করি তাহলে সেই বৃদ্ধিটা ওরকম মূল্যস্ফীতির জন্য ওইরকম মানে মূল্যস্ফীতির ঘটানোর মতো উদ্দীপক কিছু না, ওরকম কোনো এলিমেন্ট না। হাম সংক্রমণ মোকাবেলায় সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পুরো বছর জুড়ে এই ভ্যাকসিন প্রোগ্রাম নিয়মতান্ত্রিকভাবে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাকাওয়াত হোসেন। এই কার্যক্রমে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। রাজধানীতে একটি স্কুলে টিকা কার্যক্রমে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত বেন্ট ক্রিস্টেনসন। একটু দেরিতে হলেও সন্তানদের টিকা দিতে পেরে খুশি স্বজনরা। এদিকে গত 24 ঘন্টায় হামে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদেক। দেশে ভাইরাসজনিত হাম রোগের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত 5 এপ্রিল 18 জেলার 20 উপজেলায় বিশেষ হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে এই টিকা কার্যক্রম চলে। সোমবার থেকে সারা দেশে শুরু হয়েছে হাম রুবেলার বিশেষ টিকাদান কার্যক্রম। রাজধানীর শাহজাদপুর একটি বেসরকারি স্কুলে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। We can proceed further, we can meet the crisis and we want cooperation. I on behalf of the government again thank you very much. আমরা যখন এই প্রোগ্রামটা স্টার্ট করি, before we start this program, there was a problem with our porters, those who carries the vaccine and the field workers, those who you have mentioned. Alhamdulillah, we have been successfully handled them. বাংলাদেশে হাম মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত।
It's a pleasure to be here with you all today at this vaccination site and for this engagement, another sign of the close partnership between the United States and Bangladesh. 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য এই কার্যক্রম শুরু হয়েছে। একটু দেরিতে হলেও শিশুরা টিকা পাওয়ায় খুশি অভিভাবকরা। এটা তো অনেক মারাত্মক একটা বিষয়, বাচ্চা নিয়ে একটা ইয়ে হবে। সব বাবা মাই চায় যে বাচ্চা সুস্থ থাকুক। আমার মেয়েকে যদি না পাইতাম, যদি হইতো হাম, তাহলে তো আমার খারাপ লাগতেই। টিকা দেওয়ার আগে পর্যন্ত কেন্দ্রে থাকতে হয়, সেই কারণে 4টা পর্যন্ত থাকবে। স্বতঃস্ফূর্তভাবে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসছেন বাবা মারা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশে বিভিন্ন স্থানে 6 থেকে 9 মাস বয়সী শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ এবং ইপিআই যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। টিকা ক্যাম্পেইনের মাধ্যমে দেশে প্রতিটি শিশুকে হামের ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্কে হামের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ এবং ইপিআই যৌথভাবে এই কর্মসূচির বাস্তবায়ন করছে। সহযোগিতায় রয়েছে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি এবং উন্নয়ন সহযোগীরা। টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সেখানে ছিলেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডাক্তার রাজেশ নরওয়েল ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। শুধু ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না, আমাদেরকে কিছু জিনিসকে মানতে হবে, সত্যকে স্বীকার করতে হবে। আমাদের বাচ্চাদের রেসিস্ট্যান্স, পুষ্টি দিন দিন কমে যাচ্ছে, যেই কারণে হামের মতন একটা ভয়াবহ রূপ আমাদেরকে বিব্রত করে ফেলতেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের কত মায়ের বুক খালি করে নিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর এম এ মোহিত। বলেন, টিকাদানের মাধ্যমে হাম প্রতিরোধ করা সম্ভব। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে ভুল নীতি নেয়ার কারণে টিকাদান ব্যাহত হয়েছিল। এদিকে পঞ্চগড়ের সদর উপজেলার সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হামের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সরকার সবার প্রচেষ্টায় হাম সংক্রমণ কমাতে চায় বলে জানান তিনি। টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যানে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। হামের সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিশেষ টিকাদানের এই কর্মসূচি বলে জানান তিনি। এদিকে চট্টগ্রামেও শুরু হয়েছে হাম রুবেলা টিকা দেয়া কার্যক্রম। চলবে আগামী 11 মে পর্যন্ত। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এসএম পাইলট স্কুল চত্বরে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলায় 4 শতাধিক কেন্দ্রে এই টিকা কার্যক্রম চলবে। রাঙ্গামাটির বাইতুর সরফ অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। নোয়াখালীতে জেলা পুলিশ কেজি স্কুলে কর্মসূচির উদ্বোধন করা হয়। খুলনায় সকালে নগরীর 22 নম্বর ওয়ার্ডে আমিরা বানু স্বাস্থ্য ক্লিনিকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কর্মসূচিকে সফল করতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সাতক্ষীরায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলায় 2 লাখেরও বেশি শিশুকে এই টিকা দেওয়া হবে। কুড়িগ্রামে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। 10 মে পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে বলে জানান সংশ্লিষ্টরা। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় চুয়াডাঙ্গায় সকালে কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলায় 20 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। মৌলভীবাজারে শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। পৌরসভার টিকাদান কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। দিনাজপুরের হিলিতে হাকিমপুর পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোনো দুষ্ট চক্র পরীক্ষার ক্ষতি সাধন করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। জানান, পরীক্ষার সময় কেন্দ্রে লোডশেডিং না করতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে চায় সরকার। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের সৃজনশীলতা পরীক্ষায়ও প্রতিফলিত হবে এমন আশা তার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর।
মঙ্গলবার থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষা আয়োজনে সরকারের প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়ে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ব্যাপারে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। জানান, পরীক্ষা শেষে 60 দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশের চেষ্টা থাকবে সরকারের। এবার পরীক্ষাটি যদি কেউ কোনো রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায়, তাদের আইনের আওতায় সোপর্দ করার ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে। পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 যেটা রয়েছে, সেটাকে আমরা কয়েকদিনের মধ্যেই এটা ল মিনিস্ট্রিতে ভেরিংয়ের জন্য আছে, এটা আমাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ ওইটাতে মানে 1980 অ্যাক্টে ডিজিটাল ক্রাইমের কথা ছিল না, সেগুলি ইনক্লুড করা হয়েছে। পরীক্ষার সময় বিদ্যুৎ থাকতে হবে, এই ব্যবস্থাটি আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে আবেদন করেছি। ব্রিফিং উপদেষ্টা মাহাদি আমিন বলেন, এবারের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা জীবনে করোনা ও জুলাই আন্দোলনের প্রভাবের বিষয়টি সরকারের বিবেচনা রয়েছে। তাই পরীক্ষা কেন্দ্রগুলো শিক্ষার্থী বান্ধব রাখার বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। ছাত্রছাত্রীদের মন থেকে পরীক্ষা ভীতি নামক শব্দটি দূর করতে চায়, সাথে সাথে সম্মানিত অভিভাবকদেরও আশ্বস্ত করতে চায় যে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে অকারণে আতঙ্কিত হবে না। এবারের এসএসসি পরীক্ষা তাদের জীবনের প্রথম এবং পূর্ণ সিলেবাসের পাবলিক পরীক্ষা। সে কারণে পরীক্ষার হল যেন পরীক্ষার্থী বান্ধব হয়ে ওঠে, সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে এই কোমলমতি ছাত্রছাত্রীরা কিভাবে রাজপথে প্রতিবাদ মুখর থেকে দেয়ালে গ্রাফিতি এঁকে নিজেদের সম্পৃক্ত করেছে, তাদের এই সৃজনশীলতা পরীক্ষায় প্রতিফলিত হবে ইনশাল্লাহ। তাদের একটি স্বনির্ভর এবং সুন্দর ভবিষ্যৎই আমাদের সবার কামনা। সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা চালুর পাশাপাশি সঠিক মূল্যায়ন থেকে পরীক্ষার্থীরা যেন বঞ্চিত না হয়, সে ব্যাপারে অগ্রাধিকার সরকারের। সবাইকে অনেক ধন্যবাদ। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা 2 দিন সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড 36 জনকে মনোনীত করেছে। মনোনয়ন প্রাপ্তদের মাঝে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, নীলুফা চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, মাহমুদা হাবিবা, সঞ্জিদা ইসলাম তুলি, ফাহমিদা হক, ফাহিমা নাসরিন। এর আগে গেল শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। এই মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 1025টি মনোনয়ন ফর্ম বিক্রি হলেও জমা দেন প্রায় 900 জন। মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা, এই 36 জন বিএনপি এবং বিএনপির জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, তাদের নাম আমি এখানে পাঠ করে শোনালাম। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স ইন্টারন্যাশনাল আইডিয়ার একটি প্রতিনিধি দল। সকালে বিরোধী দলীয় নেতার সংসদীয় কার্যালয়ে তাদের সাক্ষাৎ হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিক্কিলা তামাং। দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন কনস্টিটিউশনাল গভর্নেন্স অ্যান্ড রুল অব ল প্রোগ্রামের প্রধান সুমিত বিসারিয়া। সৌজন্য সাক্ষাতে জাতীয় সংসদের কার্যকারিতা, জুলাই সনদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় সফররত প্রতিনিধি দল বাংলাদেশের গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংহতি জোরদারে সহযোগিতার আশ্বাস দেয়। বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে দলের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। অপরিশোধিত তেল বোঝাই বাংলাদেশি জাহাজ বাংলা জয়যাত্রাকে হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে পার হয়ে আসতে দেওয়ার জন্য ইরানকে অনুরোধ করেছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিজবাদেকে এই অনুরোধ জানিয়েছে। তুরস্কে আনাতোলিয়া ডিপ্লোমেসি সম্মেলনে সাইডলাইন ইরানি উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এই অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে ইরানি
কর্তৃপক্ষের নজরে এনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে গত রাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে জানিয়েছেন। এই সময় তারা মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। জয়যাত্রার পাশাপাশি অপরিশোধিত তেলবাহী অন্যান্য বাংলাদেশি জাহাজকেও নির্বিঘ্নে হরমুজ প্রণালী পার হয়ে আসতে দেওয়ার জন্য অনুরোধ জানান ডক্টর খলিলুর রহমান। যুক্তরাষ্ট্র ইরান সংকটে বাংলাদেশে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় থাকবে বলে আবারও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে সংঘাত পরিহার করে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। বাংলাদেশের অবস্থানকে স্বাগত জানান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দুপুরে তারা জাদুঘর প্রাঙ্গণে গেলে জাদুঘরের ট্রাস্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনের শুরুতেই মন্ত্রী প্রতিমন্ত্রী জাদুঘরের প্রবেশ মুখে স্থাপিত শিখা অনির্বাণ অগ্নি ভাস্কর্যের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে কিছুক্ষণ নীরবতা পালনের পর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তারা। পরে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। জাদুঘরে কর্মরত সদস্যরা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে জাদুঘরের দেওয়ালে খোদাই করা বিভিন্ন দর্শনীয় ফলক এবং সেগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা দেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী অত্যন্ত মনোযোগের সাথে মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র, দলিলপত্র এবং বীর মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন স্মারক পর্যবেক্ষণ করেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে এবং মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে পদক্ষেপ নিচ্ছে সরকার। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী সরকারের ভুল ত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান। বলেন, গণমাধ্যমের কর্মীরা ভয়হীনভাবেই কাজ করবে। গণমাধ্যম নিয়ন্ত্রণ করার ইচ্ছা সরকারের নেই বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী আরও জানান, ডিজিটালাইজেশন প্রক্রিয়া জোরদারের মাধ্যমে গণমাধ্যম খাতকে আরও আধুনিক ও কার্যকর করা হচ্ছে। বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের পরামর্শ নিয়ে সেবার মান উন্নয়ন এবং বিভিন্ন নীতিমালার সংস্কারে কাজ করবে সরকার। সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীদের জীবন মান উন্নয়নে সরকার কাজ করবে। মানুষ মাত্রই ভুল করে, আমাদের ভুল হলে আপনারা ভুল ধরিয়ে দিবেন, তবে এমনভাবে ধরিয়ে দিবেন যেন আপনাদের উপকার হয়, বাংলাদেশের জনগণের উপকার হয়, যেন আমরা এইগুলো নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা পাস্ট নিয়ে পড়ে থাকতে চাই না। মিডিয়া উইল নট বি কন্ট্রোল। মিডিয়ার স্বাধীনতা থাকবে। মিডিয়া যেভাবে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছেন এটা অব্যাহত থাকবে। এইটুকু আপনাদেরকে বলতে পারি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নীতি এবং ওনার নির্দেশ। অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট শুনানি মুলতবি করা হয়েছে। সোমবার বিচারপতি আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেয় হাইকোর্ট রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে শিগগিরই আপিল করতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। এই আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিট শুনানি মুলতবি করা হয়েছে। একই সাথে এই সময় সরকার যেন সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেভাবে আছে সেভাবে রাখে সে প্রত্যাশা ব্যক্ত করেছে আদালত। গত 9 এপ্রিল জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিল করে। ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া আদায়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এমন অভিযোগ করেন। তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে আনুপাতিক হারে বাস, লঞ্চ ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু বাস ও লঞ্চ মালিক সমিতি সরকারের কিছু কর্মকর্তাদের ম্যানেজ করে একচেটিয়া ভাড়া নির্ধারণের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন। ভাড়া সমন্বয়ের আলোচনায় যাত্রীদের কোনো প্রতিনিধি না রাখারও সমালোচনা করেন তিনি। এ সময় যাত্রীদের অধিকার রক্ষায় 12 দফা দাবি তুলে ধরে সংগঠনটির পক্ষ থেকে ভাড়া বেশি বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। তামাক ও তামাকজাত পণ্য ব্যবহারে অকাল মৃত্যু ঠেকাতে 15% ভ্যাট এবং 1% স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা প্রজ্ঞা ও অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা।
জাতীয় প্রেস ক্লাবে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে 3 দফা প্রস্তাব করা হয়। সংবাদ সম্মেলনে 20 শলাকার ফিল্টারযুক্ত ও ফিল্টারবিহীন বিড়ির অভিন্ন দাম ও কর হার যথাক্রমে 30 টাকা ও 50% আরোপের প্রস্তাব করা হয়। পাশাপাশি বিদ্যমান 67% সম্পূরক শুল্ক বহাল রেখে প্রতি 10 শলাকার প্যাকেটে 4 টাকা সুনির্দিষ্ট শুল্ক আরোপের সুপারিশ করা হয়। সুপারিশ বাস্তবায়িত হলে এ খাত থেকে সরকারের রাজস্ব আসবে প্রায় 85,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 44,000 কোটি টাকা বেশি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের রিসার্চ ডিরেক্টর ডক্টর মাহফুজ কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক, সিপিডির আয়েশা সোহামা রব সহ প্রজ্ঞা ও আত্মার সদস্যরা। এ যেন তীরে এসে তরি ডোবা। ওয়াশিংটনের সাথে শান্তি চুক্তি করতে ইসলামাবাদ সংলাপে আপাতত অংশ না নেওয়ার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। বরাবরের মতো ইরানের দাবি, আলোচনায় বসতে হলে প্রত্যাহার করতে হবে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক শর্তের তালিকা। মার্কিন সেনা অভিযানে ইরানের মালবাহী জাহাজ জব্দের ঘটনায় আবারও উত্তপ্ত পরিস্থিতি। প্রতিশোধ হিসেবে মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার খবরও পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় দ্বিতীয় পর্বে শান্তি আলোচনা শুরুর আগেই ভেস্তে যাচ্ছে কিনা উঠেছে এমন প্রশ্ন। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। যুদ্ধ, ধ্বংস আর রক্তপাত ছেড়ে শান্তির পথে যাত্রার দ্বিতীয় দফা বৈঠকের আয়োজন যখন চূড়ান্ত, মার্কিন অগ্রবর্তী দলের উপস্থিতিতে পাকিস্তানের ইসলামাবাদে টান টান উত্তেজনা, ঠিক তখন আলোচনায় না থাকার ঘোষণা দিল ইরান। সংবাদ সম্মেলন করে বৈঠকে অনীহার একাধিক কারণও জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘোষণার আগেই যুক্তরাষ্ট্র আর ইরানের একাধিক পাল্টাপাল্টি পদক্ষেপ আর অভিযোগে জমেছে আলোচনা বয়কটের একাধিক যৌক্তিক অজুহাত। তাহলে কি কূটনীতি ছেড়ে আবার অস্ত্রের ভাষায় কথা বলার প্রস্তুতি সেরে ফেলেছে ওয়াশিংটন আর তেহরান? যুক্তরাষ্ট্র অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না, আর এই শিক্ষা না নেওয়া কখনোই ভালো ফল আনবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি নতুন করে আগ্রাসন শুরু করতে চায়, আমাদের সশস্ত্র বাহিনী সে অনুযায়ী জবাব দেবে। ইরানকে দ্বিতীয় দফা আলোচনার টেবিলে আনতে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রেখেছে মধ্যস্থতাকারী পাকিস্তান। এমনকি চোখে পড়ছে যুক্তরাষ্ট্রের তোড়জোড়ও। শুরুতে না করলেও শেষমেশ ইসলামাবাদে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতবারের মতোই তাকে সঙ্গ দেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আর ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মার্কিন প্রেসিডেন্ট কূটনৈতিক সদিচ্ছার এমন খোলামেলা বার্তা দিলেও কাজকর্মে ফুটে উঠছে বিপরীত দৃশ্য। ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপে কূটনৈতিক সমাধানের আবহ যখন তৈরি হচ্ছে, ঠিক তখন ওমান উপসাগরে ঝটিকা অভিযানে গুলিবর্ষণ করে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। ওই জাহাজটি 6 ঘন্টা ধরে অনুসরণ আর মেরিন সেনাদের অভিযানের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। তুস্কা নামের জাহাজটি চীন থেকে ইরানের বন্দর আব্বাসে যাচ্ছিল। রবিবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এটি স্বীকারও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বলেছেন, শান্তি আলোচনায় সমাধানের পথে বাধা তৈরি করবে এই ঘটনা। জাহাজ জব্দের ঘটনায় প্রতিশোধের হুঁশিয়ারির 24 ঘন্টা না যেতেই পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা হয়েছে। জলদস্যুর মতো কার্যক্রম বন্ধ করে মার্কিন অবরোধ দ্রুত তুলে নেয়ার আহ্বান জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্র 2 দিন আগে ইসলামাবাদ সংলাপ নিয়ে সৃষ্ট অচলাবস্থায় আবারও পাল্টাপাল্টি হামলা শুরুর ভয় জাগাচ্ছে। পরিস্থিতি এমন যে শান্তি আলোচনায় ইরানের থাকা না থাকাই বলে দেবে সংকটের বিস্তার হবে না সমাধান। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
কাল মঙ্গলবার থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগ BSL 4 দিনের প্রথম শ্রেণীর ক্রিকেট লিগ। এবার প্রথম রাউন্ডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হবে নর্থ জোন ও সাউথ জোন। একই দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইস্ট জোনের বিপক্ষে মাঠে নামবে সেন্ট্রাল জোন। টেস্টে ক্রিকেটে দক্ষতা বাড়াতে 2012 সাল থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট লিগে সংযোজন করা হয় এই আয়োজন। সে থেকে এ পর্যন্ত 11 বার হয়েছে এই আয়োজন। তবে এবার 2.5 বছর পর এই লিগ মাঠে গড়াচ্ছে 2023 সালের ডিসেম্বরে শেষবার 4 দিনের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। প্রাইম ব্যাংক সাউথ জোন এই আসরে সর্বাধিক 6 বার চ্যাম্পিয়ন হয়েছে। ওয়ালটন সেন্ট্রাল জোন চ্যাম্পিয়ন হয়েছে 3 বার। এছাড়া ইসলামী ব্যাংক ইস্ট জোন এবং বিসিবি নর্থ জোন একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার সিলেটে 4 দলের অধিনায়ক ট্রফি উন্মোচন করেছেন। এবার সেন্ট্রাল জোনে মার্শাল আইয়ুব, ইস্ট জোনে জাকির হাসান, সাউথ জোনে মোহাম্মদ মিঠুন এবং নর্থ জোনে আকবর আলী অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যস্ত থাকায় জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম রাউন্ডে খেলতে পারছেন না। BCL এর 4 দিনের এই আসর দিয়ে আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেনরা। গত বছরের ডিসেম্বরে জাতীয় ক্রিকেট লিগের 4 দিনের সংস্করণে খেলার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ, BCL, ওয়ানডে ও অদম্য T20 কাপে ছিলেন না তারা। আপনারা জানেন যে খুবই তাড়াতাড়ির মধ্যে এই ডিসিশনটা হয়েছে আমার কাছে মনে হয়। তো বাট অ্যাজ ইউজুয়াল যে বিসিবির যে অর্গানাইজেশন যেটা আছে আমার কাছে খুব ভালো, অন টাইমই সব কিছু হচ্ছে। তো আমি হ্যাপি আছি। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, বগুড়ায় বিএনপি জনসভায় বললেন প্রধানমন্ত্রী। জনগণকে সতর্ক থাকার আহ্বান। ফুয়েল সংগ্রহে এখনো ভোগান্তি, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত। দাম বৃদ্ধি প্রভাব ফেলবে না মূল্যস্ফীতিতে, সংসদে বাণিজ্যমন্ত্রী। হামের উপসর্গে 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু, দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। এসএসসি পরীক্ষা চলাকালে লোডশেডিং না করার নির্দেশনা সরকারের, কোনো দুষ্টচক্র ব্যাঘাত ঘটাতে চাইলে ব্যবস্থা, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।